আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ক্লাসে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ইসা স্যারের অনুশীলনীগুলোর প্রশ্নগুলো সলভ করব। তো আমরা এই প্রশ্নগুলো সলভ করার সময় ম্যাথ প্রশ্নগুলো স্কিপ করতেছি। কারণ আমরা হচ্ছে আলাদা করে প্রত্যেকটা অধ্যায় প্রথম পত্র যেই অনুশীলনী এমসিকিউ গুলো আছে, মানে ওর কথা হচ্ছে মেডিকেল আড্ডাতে আসার মতো যে ম্যাথ এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা আলাদা করে দিব। তো দেখা গেছে একটা অধ্যায়ের যখন আমরা ম্যাথগুলো সলভ করি তখন ভিডিওটা একটু লেংদি হয়ে যায়। মানে একটা যেখানে ১০০ এমসিকিউ আছে দেখা যায় ২০-২৫টা কি ম্যাথ থাকে। তো ওই ২০-২৫টার জন্য ০.৫ ঘন্টা ৪০ মিনিট চলে যায় আর থিওরি সলভ করতে লাগে হচ্ছে ২০ মিনিট। দেখা যায় যদি আমরা অবশ্যই এমসিকিউ গুলো শর্ট করে শুধুমাত্র থিওরি একটা ক্লাসে করাই, ওইটা তোমরা স্পিড বাইরে দেখে ফেলতে পারলা অথবা হচ্ছে ফ্রি টাইমে দেখে ফেলতে পারলা। আর যদি ম্যাথ তোমার প্রয়োজন হয় তুমি আলাদা ক্লাসে দেখে ফেললা। মানে একদম পুরোপুরি আমরা সেপারেট করে দিলাম। যেহেতু এই বছরে কিন্তু মেডিকেলে কোনো ম্যাথ আসে নাই ফিজিক্সে। তো ম্যাথটা আলাদা করে গুরুত্ব দেওয়াই ভালো। কারণ ম্যাথ সবসময় আসবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু থিওরি কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ। থিওরি বোঝা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে দেখো প্রশ্ন কি যে V1 T1 ইকুয়ালস টু V2 T2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? তো এখানে কয়টা সূত্র আছে? বয়েলের সূত্র, চার্চের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রগুলো আসলে মানে জানতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কোনটা কোন সূত্র। বয়েলের সূত্র কি স্থির থাকে? বয়েলের সাথে তাপমাত্রা স্থির থাকে। তো এই জিনিসটা আমরা একটু এখানে সুন্দর করে চার্ট করে লিখব যে সূত্রের নাম কি? প্রথমে আমরা দেখব যে সূত্রের নাম কি? এই সূত্রে কোনো কিছু স্থির থাকে কিনা? এরপর আমরা যে সূত্রটা পড়তেছি সেখানে গাণিতিক প্রকাশটা কি? গাণিতিক প্রকাশ। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক নেই কেমন? ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে বয়েলের সূত্র নিয়ে। ১ নাম্বার আলোচনা করব বয়েলের সূত্র নিয়ে। তো আমরা যখন পানি বয়েল করি, পানিকে যখন বয়েল করি ট্রিক দিচ্ছি, তখন কি এখানে তাপমাত্রা লাগে, তাই না? চুলার মধ্যে যখন পানিকে বয়েল করি, পানিকে ফুটাই, তাপমাত্রা লাগে। তো এখান থেকে মনে রাখবা যে বয়েলের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির। ওকে? তাহলে গাণিতিক প্রকাশটা কি? আমরা জানি তাপগতীয় চলরাশি হচ্ছে ৩ টা। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে চাপ আর আয়তন, একটা হচ্ছে তাপমাত্রা। এই ৩ টা হচ্ছে কি তাপগতীয় চলরাশি। মানে যা আলোচনা সব ৩ টার মধ্যেই হবে। আরেকটা আছে মোল, তবে এটা তাপগতীয় চলরাশি না। ওইটা নিয়ে আলাদা করে আলোচনা করা হয় আরকি। এখন কথা হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে বাকি আছে কোন ২ টা? আয়তন আর চাপ। তাহলে বয়েলের সূত্রে যদি তাপমাত্রা স্থির থাকে, বাকি যে ২ টা জিনিস আয়তন আর চাপ পরস্পরের হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়তন বাড়ালে চাপ কমবে, চাপ বাড়লে আয়তন কমবে। বিষয় হচ্ছে এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটার আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি এভাবে আর গুণ করে P1 V1 সমান P2 V2 খুবই ফেমাস সূত্র। এটা ভুল হওয়ার সুযোগ নেই আসলে, তাই না? P1 V1 সমান P2 V2। ওকে। তাহলে এটা গেল একটা কি বয়েলের সূত্র। ২ নাম্বার আমরা কি পড়ছি? চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। এখন চার্লসের চাপে মনে রাখবা চাপ স্থির। চার্লসের চাপে কি মনে রাখবা? চাপ স্থির। চাপ যদি স্থির থাকে কি বাকি আছে এখানে? আয়তন বাকি আছে, তাপমাত্রা বাকি আছে। এই ২ টা পরস্পরের সমানুপাতিক। V সমানুপাতিক T। এইখান থেকে দেখো যদি V সমানুপাতিক T হয়, আমরা যে T টাকে নিচে নামায় দিই, এটা কি হয়? V/T। তাহলে V1 T1 সমান V2 T2। এগুলো তো মুখস্থ করার বিষয় না। সূত্রগুলো মুখস্থ করা যাবে না। P1 V1 সমান P2 V2, V1/T1 সমান V2/T2। তাহলে আমাদের ২ টা গেল। বয়েলের সূত্র গেল, চার্লসের সূত্র গেল, রাইট? এখন আমরা দেখব হচ্ছে চাপীয় সূত্র। কি দেখব? চাপীয় সূত্র। তো চাপীয় সূত্রে কি স্থির থাকবে? এমনি বোঝা যাচ্ছে। কেমনে বোঝা যাচ্ছে? দেখো আমরা অলরেডি দেখছি বয়েলের সূত্রে কি স্থির? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, রাইট? চার্লসের সূত্রে কি স্থির? চাপ স্থির। বাকি আছে কে? ওই ৩ টার মধ্যে কে বাকি আছে? আয়তন বাকি আছে। তাহলে আমি যদি বলি ৩ নাম্বার সূত্র হচ্ছে চাপীয় সূত্র। ৩ নম্বর সূত্র কার সূত্র? চাপীয় সূত্র। এই চাপীয় সূত্র কার? রেনোর চাপীয় সূত্র। বিজ্ঞানীর নাম কি? রেনো। প্রথমটা ছিল বয়েলের, পরেরটা চার্লসের, পরেরটা কি? রেনোর চাপীয় সূত্র। তো রেনোর চাপীয় সূত্রে কে স্থির থাকবে? একটা বাকি আছে, সেটা হচ্ছে আয়তন। ৩ টার মধ্যে একটাই বাকি আছে, সেটা হচ্ছে আয়তনটা স্থির থাকবে। আয়তন স্থির থাকতে বাকি আছে ২ টা জিনিস। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ। P সমানুপাতিক কি? T হবে। এখানে আমি কি লিখতে পারি? P1/T1 সমান P2/T2। এগুলো আসলে কারো সমস্যা নাই, কি বল? এগুলো সমস্যা নাই। তো এখন একটা বিষয়, আমরা বললাম যে সূত্র কোনটা, কি স্থির থাকবে, গাণিতিক প্রকাশ কি? গ্রাফের একটা বিষয় আছে। কি বিষয় আছে? গ্রাফের বিষয়। তো গ্রাফের বিষয় আসলে ইজি, এইখান থেকে আনসার করা যায়। আমি দেখাই দিচ্ছি। আরটা যদি বিশ্লেষণ করি, একটু খেয়াল করো। এই যে তাপমাত্রা স্থির, চাপ স্থির, আয়তন স্থির, তাই না? তো এই স্থিরগুলো থেকে গ্রাফিক একটা প্রকাশ আছে।
যেহেতু তাপমাত্রা স্থির এটাকে বলা হচ্ছে আইসোথার্ম। ঠিক আছে, কি বলে এটাকে? আইসোথার্ম। এর যে গ্রাফ সেটাকে বলে আইসোথার্ম, কারণ এখানে তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। চাপ যেটা এটাকে বলা হয় আইসোবার। চাপ স্থির থাকলে কি বলে? আইসোবার। এই বার হচ্ছে চাপের একটা একক। বার কি? চাপের একটা একক। এটা হচ্ছে পরিবেশ রসায়নে আছে, আমরা পড়ছি 1 এটিএম সমান হচ্ছে 1 বার। কি বললাম? 1 এটিএম সমান 1 বার। ওকে, এটা গুরুত্বপূর্ণ। আইসোবার। আর আয়তন যদি স্থির থাকে তাকে আমরা বলি আইসোকোর। কি বলি? আইসোকোর। ঠিক আছে, তাহলে এই যে আমি 3টা জিনিস দেখাইলাম, 3টা সূত্র দেখাইলাম, এগুলোর মধ্যে আশা করি কারো সমস্যা নাই। এগুলো গুরুত্বপূর্ণ, বই অনেকগুলো এমসিকিউ কভার হবে এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড অনেক প্রশ্ন থেকে আসে। ঠিক আছে, এখান থেকে আমার ছোট্ট 2টা কথা বলবো। 1 নম্বর সূত্রে আমরা বয়েলের সূত্র পড়ছিলাম, রাইট? তো বয়েলের সূত্রে এদিকে মনে করো ভি, এদিকে মনে করো পি, তাহলে আমরা কি পড়ছিলাম? ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক। গ্রাফটা হবে এরকম। এটাকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। কি বলি? আয়তাকার অধিবৃত্ত। বা আয়তাকার মানে কি? রেক্টেঙ্গুলার। অধিবৃত্ত মানে কি? হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত। এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ। সব জায়গায় মোটামুটি এটাই দেয় যে পিভি গ্রাফ বা হচ্ছে ভিপি গ্রাফ একই জিনিস। পিভি বলি, ভিপি বলে একই জিনিস। পিভি গ্রাফ কোন ধরনের? আয়তাকার অধিবৃত্ত। এখন মনে করো আমি তোমাকে আরেকটা গ্রাফ দিলাম, এরকম একটা গ্রাফ দিলাম, এইদিকে দিলাম পি, এদিকে দিলাম 1/v। তো আমরা জানি পি আর ভি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, তাই না? পি আর ভি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। কিন্তু আমি সুন্দর করে একটা কথা বলি, দেখো তো এটা বুঝো কিনা। পি আর 1/v কি পরস্পর সমানুপাতিক না? পি আর ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু পি আর 1/v কি সমানুপাতিক। পি আর 1/v যদি সমানুপাতিক হয় তাহলে গ্রাফটা তো এদিক দিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি বলে? মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, এটা কোনটা? এটা হচ্ছে পি 1/v গ্রাফ। মনে থাকবে। আরেকটা বিষয় আমরা কি পড়ছি কিছুক্ষণ আগে, যে P1 V1 সমান P2 V2। তার মানে পি আর ভি যদি আমরা গুণ করি এটা কি? ধ্রুবক। পি আর ভি গুণ করলে কি অলওয়েজ ধ্রুবক। একটা গ্রাফ যদি এরকম দিই, এই দিক বরাবর পিভি, এদিক বরাবর পি, আমি যতই পি চেঞ্জ করি, পিভি সবসময় কি ধ্রুবক? কি হবে? একটা মান, একটা ফিক্সড মান। পিভি মান কি? একটা ফিক্সড মান, কারণ কি পিভি সমান ধ্রুবক। তো এরকম যদি কোনো গ্রাফ দেয় যে পিভি বনাম পি, এই গ্রাফটা কেমন? পিভি উপরে আছে, তবে এটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। কি হবে এটা? এক্স অক্ষের সমান্তরাল। এই জিনিসটা মনে থাকবে ইনশাল্লাহ। এটা গেল। তো আরো দু একটা আছে যে চার্লস এবং কি বলে চাপের সূত্র থেকে, ওই দুটো একই। চার্লসের সূত্র যদি বলি, চাপ যেহেতু স্থির, এটা হচ্ছে ভিটি গ্রাফ এরকম সমানুপাতিক যেহেতু। আবার যদি বলি রেনল্ডসের সূত্র, যেহেতু চাপ স্থির তাহলে হচ্ছে আয়তন স্থির, তেমন হচ্ছে চাপ এবং তাপমাত্রা লেগে দিয়ে যাবে, দুটো একই দিয়েছে। ঠিক আছে, এইগুলোর সমস্যা নেই, মূল বিন্দু সরলরেখা। তা আমরা কিন্তু আসলে তখন বইয়ে অনেক কিছু করে ফেলছি, এমসিকিউর মধ্যে অনেক কিছু শিখে ফেলছি। কিভাবে শিখছি দেখো। V1/T1 সমান V2/T2। এখানে কি স্থির আগে দেখবা, এরপর সময় দেখবা কে স্থির থাকে। এখানে হচ্ছে চাপ স্থির, রাইট? যেহেতু চাপ স্থির, এটা হচ্ছে চাপের সূত্র, বা সরি চাপ স্থির আমরা চার্লসের সূত্র। চার্লসের চাপে হচ্ছে কি চাপ স্থির ছিল। ওকে, এরপর আমরা দেখি কোন প্রশ্নটা আছে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? তো এটা একটা বেসিক আছে, আমি এখন বেসিকটা বলতে যাচ্ছি না, এটা ট্রিক দিয়েছি আর কি এমসিকিউর জন্য। বেসিকটা হচ্ছে কখন কখন একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? যখন তার আয়তন থাকে অনেক বেশি। কি বললাম? কখন একটা গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে? যখন তার আয়তন থাকে অনেক বেশি। এখন আয়তন কখন বেশি দেখো তো। আমরা জানি যে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন অনেক বেশি করার জন্য তাপমাত্রা অনেক বাড়াইতে হবে, চাপ অনেক কমাইতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে তোমার বেসিক আর কি। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এই দেখো উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। কিন্তু আমি তোমাদের ট্রিক লাগে, ট্রিক আছে একটা। কি ট্রিক? এই দেখো নিসা উষা নিসা বলি না আমরা, নিসা উতা। তাহলে তুই এতদিন পড়ছ কি উষা নিসা, এখন থেকে পড়বা উতা নিসা। মানে উষা নিসা না পড়ে কি পড়বা? উতা নিসা। তাহলে তোমার আর ওই বেসিকে যাওয়া লাগতেছে না, অল্প সময় দিয়ে আনসার করতে পারতেছো। যদি তুমি উতা নিসা পড়ো
তাহলে উতা মানে উচ্চ তাপমাত্রা, নিসা মানে কি নিম্নচাপ। আর যদি মনে হয় যে না এটা তোমার বেশি কঠিন লাগে, ওটা সহজ, তাহলে আরো ভালো। তোমার বেশি কি আয়তন অনেক বেশি থাকতে হবে। আয়তন বেশি কেমনে করবো? তাপমাত্রা বেশি, চাপ কি কম। এই হচ্ছে। ওকে, আমরা বলছিলাম ম্যাথ বুক স্কিপ করবো, ম্যাথের জন্য আলাদা ক্লাস দিব, তাই এটা আমরা এখন করতেছি। দেখো তো এই গ্রাফটা এখন পারবা কিনা। স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরে গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য? স্থির তাপমাত্রা মানে কি কার সূত্র? স্থির তাপমাত্রা মানে হচ্ছে এটা চার্লসের সূত্র। স্থির তাপমাত্রা মানে হচ্ছে বয়েলের সূত্র। কি বলে? বয়েলের সূত্র। তাই বয়েলের সূত্র কি স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা স্থির থাকলে সূত্র কি হয়? P1 V1 সমান P2 V2, মানে পিভি কি স্থির, পিভি কি ধ্রুবক। পিভি ধ্রুবক থাকলে গ্রাফ কোনটা? যদি পিভি ধ্রুবক থাকে পিভি কখনো চেঞ্জ হবে না, এরকম এটা ক্রস। এই দেখো পি আর ভি, তার মানে কি এরকম হবে, ঠিক আছে? পি আর ভি এরকম হবে, পিভি কি ধ্রুবক, তাই এরকম। কথা ক্লিয়ার? এই গ্রাফগুলো কিন্তু অলরেডি দেখাইছি আমি। দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কয়টি? তাহলে আমাদের এখন নেক্সট টপিক কি আসলো? স্বাধীনতার মাত্রা। তাহলে স্বাধীনতার মাত্রা সম্পর্কে বেসিক ক্লিয়ার করতে হবে। স্বাধীনতার মাত্রা আমরা এটাকে স্বাধীনতা মানে কি অ্যাপ দ্বারা প্রকাশ করতে পারি, ফ্রিডম, তাই না? ফ্রিডম অ্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। তো এই স্বাধীনতার মাত্রার একটা সূত্র আছে, ঠিক আছে? মানে স্বাধীনতার মাত্রা দিয়ে একটা সূত্র আছে। কেমন সূত্র আমি যদি বলি, তো খেয়াল করো। স্বাধীনতার মাত্রা প্রথমে মুখস্থ রাখবা, যে স্বাধীনতার মাত্রা, আর এ পাশে মনে করে আমি লিখলাম হচ্ছে গ্যাসটা কেমন। গ্যাসটা কেমন মানে কি? এটা কি এক পারমাণবিক গ্যাস, এটা কি দ্বিপারমাণবিক গ্যাস, নাকি এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস? বহু মানে কি তিন হইতে পারে, তিনের বেশি হইতে পারে। এক আর দুই আলাদা, পরে সব বলে কি বহু, ঠিক আছে? তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, ঠিক আছে? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 5, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মান হচ্ছে 6। এখন এখান থেকে বলা মানে সূত্র ইউজ করতে হয়। কি সূত্র ইউজ করতে হয়? এগুলোর উপর ডিপেন্ড করে মাঝে মাঝে গামার মান জিজ্ঞেস করে। কিসের মান জিজ্ঞেস করে? গামা। আমরা এখন দেখবো হচ্ছে গামার মান কত। কারণ কথা হচ্ছে এই যে গামা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, আবার হচ্ছে আমার সূত্রটা ফলো করতে পারো। এই মানটা দেখাই, যেটা এক পারমাণবিক গ্যাস, এটার ক্ষেত্রে হচ্ছে সূত্র গামা সমান, মানে সূত্র সমান ক্ষেত্রে সেম 1+2/f। স্বাধীনতার মাত্রা কি? এফ এর মান 1+2/f। তো এফ এর মান যদি বসায় দাও, দেখো তো কত হয়? 1+2/3। তাহলে নিচে হচ্ছে 3 লসাগু করলাম, তার উপরে হচ্ছে 5। 5/3 কত হবে? 1.67। 5/3 হচ্ছে 1.67। তাহলে এই যে গামার মান কত আসলো? 1.67। এটা কি এক পারমাণবিক গ্যাসের জন্য করছি। আবার যদি আমি এখানে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য করি, 1+2/5, এই যে 5 বসাইলাম দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, রাইট? 5 বসাইছি। এখান থেকে হচ্ছে নিচে 5, উপর হচ্ছে যে 5, তাহলে হচ্ছে 5+2, এর উপরে 7, নিচে 5, কত হয়? 1.4। উপরে 7, নিচে 5, 1.4 হবে। এটা হচ্ছে 1.4। সেম ভাবে তুমি পরেরটা দেখবে আসবে 1.33, মান বসালে হয়ে যাবে। তো কথা হচ্ছে তুমি চাইলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারো যদি তোমার মাথায় বেশি প্রেশার লাগে। আর যদি মনে হয় যে নাই মুখস্থ রাখতে পারি, মুখস্থ একটা ট্রিক আছে। কি ট্রিক আমি এটা বলে দিই। দেখো এটা কি বহু পারমাণবিক গ্যাস না? বহু পারমাণবিক গ্যাস মানে কি ত্রিপারমাণবিক গ্যাস। 3 থেকে দেখো 3 3, ঠিক আছে? এখন দেখো যার রোল 1 তার পাওয়ার কি বেশি না কম? যার রোল 1 তার দাম বেশি সবসময়। তাহলে দেখো এই যে এটা সবচেয়ে বেশি 1.67, ঠিক আছে? আর হচ্ছে মাঝামাঝি 1.4। এখন কথা হচ্ছে ভাইয়া উদাহরণ কি? উদাহরণ দিয়ে প্রশ্ন আসে মাঝে মাঝে। এই যে এক পারমাণবিক গ্যাস কোনগুলা? একটা পরমাণু যেগুলোর মধ্যে আছে, কার কার মধ্যে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলা। তার মানে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, এগুলো কি এক পারমাণবিক থাকে? এগুলো হচ্ছে কি আমাদের এই মানগুলো হবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। দ্বিপারমাণবিক কোনগুলো দেখো তো, চিনো কিনা? অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন, চিনো না এগুলা? আবার দেখো বহু পারমাণবিক গ্যাস কোনগুলা? ওজোন, চিনো তো? O3, 3 না? কার্বন ডাইঅক্সাইড, এই দেখো। তারপর আবার এরকম এর চেয়ে বেশি যেগুলো আছে, 3-এর বেশি যেগুলো, ওগুলোও কি বহু পারমাণবিক গ্যাসের আন্ডারে পড়বে। তো ক্লিয়ার এই বিষয়টা? সমস্যা নেই? ওকে, তাহলে আমি এখানে সুন্দর একটা চার্ট করে দিচ্ছি, খাতার মধ্যে নোট করে ফেললাম। অল্প সময়ের জিনিস বাট গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা জিনিস সমস্যা হইতে কয়েকবার করে আসে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এটা আগে। এখন আমরা দেখি আমাদের প্রশ্ন কি ছিল। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কয়টি? পড়ে ফেলছি 5টি। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুটির পার্থক্য হঠাৎ কমে গেলে
কোনটি বোঝায়? থার্মোমিটার দুটি পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? তো আমি এটা প্রথমে বই থেকে দেখাচ্ছি, তারপর হচ্ছে আমি ট্রিক দিয়ে পড়াবো। ঠিক আছে? আগে আমি বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু ভালো মতো খেয়াল করো যে থার্মোমিটার দুটির পাঠ্যের পার্থক্য যখন কম হয় তখন আবহাওয়া কেমন? আর্দ্র। যখন বেশি হয় তখন আবহাওয়া কেমন? শুষ্ক। যখন ধীরে ধীরে কমতে থাকে, দেখো বৃষ্টি কিন্তু ধীরে ধীরেই হয়। যখন হঠাৎ হ্রাস পায় তখন কি ঝড় হয়? ঝড় কিন্তু হঠাৎ করে ধুম করে নেমে পড়ে, ঠিক না? বৃষ্টি কিন্তু ধীরে 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 পানিপাত হয়ে ফোঁটা পড়ে তারপর আস্তে আস্তে বাড়ে। ঝড় কিন্তু এমন হয় না, ঝড় তো ঝুম করে সব উড়ে বেড়ে নিয়ে যায়। তাহলে বিষয়টা কি? দুইটার পার্থক্য কম হলে আর্দ্র, বেশি হলে শুষ্ক। এখানে ঠিক লেখা আছে, এটা দরকার নেই। আমি যেটা বলছি সেটা ফলো করো। বেশির মধ্যে কি আছে? স আছে। বেশি, কমের মধ্যে তো স নাই। বেশি সাথে হচ্ছে শুষ্ক, আর কম হলে কি আর্দ্র হবে অটোমেটিক্যালি। এই জিনিসটা মনে থাকবে ইনশাআল্লাহ। বেশি সাথে হচ্ছে শুষ্ক, আর কম হলে কি হবে? আর্দ্র হবে। তাহলে আমাদের প্রশ্ন কি চাইছে এখানে? খেয়াল করো। হঠাৎ, হঠাৎ কমে গেলে, হঠাৎ ওয়ার্ডটায় পাইলে সেখানে বলবা কি হইতে পারে? হঠাৎ ওয়ার্ডটা পাইলে বলবো এখানে ঝড় হইতে পারে। জানো, এরপরে দেখো আমাদের কি প্রশ্ন আছে। বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? একটু আগে দেখে আসলাম না? বহু পারমাণবিক কত? 6। এই যে বহু পারমাণবিক হচ্ছে 6, আর গামা মান হচ্ছে 1.33। ওকে, এটা আমরা পড়ছি। 6 এটা। পরেরটা দেখি আমরা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কেমন হবে? এটা একদম বেসিক, এটা একটু বুঝতে হবে। এটা বেসিক বলতেছি। তো আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা কি? বাতাসে জলীয় বাষ্প কেমন আছে? শীতের দিনে কথা চিন্তা করো। শীতের দিনে আমাদের ঠোঁট ফেটে যায়, ত্বক ফেটে যায়। আমরা কি করি? ভেজলিন, তারপর লোশন, এগুলো ইউজ করি, তাই না? কথা হচ্ছে কেন? আমরা ত্বকের উপর একটা আবরণ দিই। যেমন উদ্ভিদের পাতার উপর কি থাকে? কিউটিকুলার একটা আবরণ থাকে। কিউটিকুল কি জাতীয় আবরণ? মোম জাতীয় আবরণ। যাতে উদ্ভিদের পাতা শালক প্রসারণটা কম করতে পারে। প্রসারণ মানে কি? পানি বের করে দেওয়া। সেম ভাবে আমরা যখন ঠোঁটের ওপর ক্রিম দিই বা ত্বকের উপর লোশন দিই, আমার ত্বক থেকে পানিটা বেরোতে পারে না, পরিবেশে যাইতে পারে না। কথা হচ্ছে পরিবেশ কেন আমাদের কাছ থেকে পানি ধার নিচ্ছে? মানে কেন আমাদের কাছ থেকে পানি নিয়ে নিচ্ছে? কারণ পরিবেশে নিজের কাছে কি পানি নাই। পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা কি? কম। বিষয় বুঝতেছো কিনা? পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা যখন কম থাকে তখন সে আমাদের বডি থেকে বা পরিবেশ অন্য জায়গা থেকে কালেক্ট করে। তো আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে বাষ্পায়ন কি বেশি হবে না? আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে কি বাষ্পায়ন কম হবে? তো এই জন্য দেখা যায় শীতের দিন কি ভেজা কাপড় দ্রুত শুকায়, তাই না? কারণ হচ্ছে তোমার বা পরিবেশে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বা জলীয় বাষ্প কম থাকে। এটাই বলছে, আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। একটি আদর্শ গ্যাসে তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলে কোন রাশিটি দ্বিগুণ হবে? টি হতে বৃদ্ধি করে কি করছে? 2T করছে। তো আমরা প্রত্যেকটা একটা দেখবো যে কোনটার মধ্যে দ্বিগুণ হয়। প্রথমটা, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল। তার মানে এটা কি? এটা হচ্ছে সিআরএমএস। সিআরএমএস সূত্র কি? √3RT/m, তাই না? তো দেখো যদি তাপমাত্রা দ্বিগুণ করো, তাপমাত্রা দ্বিগুণ করলে বেগ কি দ্বিগুণ হবে? না। তাপমাত্রা দ্বিগুণ করলে বেগ √2 গুণ হবে, ঠিকই না? √2 গুণ হবে, কারণ কি এটা রুট আছে বাইরে। তার মানে এটা আনসার না। 3 নাম্বারটা আমরা দেখি, গতিশক্তির সূত্র কি? গতিশক্তি E সমান, গ্যাসের গতিশক্তি E সমান 3/2 nRT। এ হচ্ছে কি? গতিশক্তির সূত্র। এখন ধরো আমি টিটাকে দ্বিগুণ করে দিলাম, তাহলে কি হবে? 3/2 nR2T হয়ে যাবে না? 2T হয়ে যাবে। 2টা বাইরে নিয়ে আসলে কি হয়? 2 * 3/2 nRT। দেখো তো পুরো মানটা দ্বিগুণ হয়ে গেল না? তার মানে এই যে গতিশক্তি, গতিশক্তির মধ্যে তাপমাত্রা দ্বিগুণ করলে কি হয়? গতিশক্তি দ্বিগুণ হয়ে যায়। এইটা একমাত্র এই সবগুলোর মধ্যে। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তিগত। তো যখন মোট শক্তি বলবে তখন হচ্ছে ক্যাটি থেকে আনসার আসবে, ঠিক আছে? ক্যাটি। তো এটা বললাম না যে 3/2 nRT। তো ওইখান থেকে মনে রাখবা 3/2 ক্যাটি, মানে মোট শক্তি বলার কারণে ক্যা হয়ে গেছে। আর যদি বলে যে শুধুমাত্র মোট শক্তি না বলে গতিশক্তি বলছে, তখন কি? 3/2 nRT, ঠিক আছে? ওকে। এই প্রশ্ন নিয়ে অনেকের কনফিউশন আছে যে ভাইয়া অক্সিজেনের যেই অক্সিজেন তো দ্বিপারমাণবিক না, এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা কত? 5। এটা 5/2 ক্যাটি হবে কিনা? কারো কথা হচ্ছে ওইসব ঝামেলা যাওয়া দরকার নেই, এই অ্যাডভান্স যাওয়া দরকার নেই। বইয়ে যেটা উত্তর আছে এই অনুযায়ী পড়াশোনা করো, ঠিক আছে? আমরা যদি ডিসকাস করি, আলোচনা করি, তাহলে কিন্তু ওইটার মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল অবস্থা তৈরি হবে, ঠিক আছে? আমরা এগুলো যাবো না। 5/2 কেটি হবে কিনা এটা আমরা যাবো না, বই যেটা আছে ওইটাই পড়ো। আচ্ছা, এটা খেয়াল করো। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝছি? শিশিরাঙ্ক হচ্ছে তাপমাত্রা।
যেই তাপমাত্রায় আমাদের যেই বর্তমান উপস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হয়, এত ডিটেলস যাচ্ছি না, ইচ্ছা করি ডিটেলস বলতেছি না, একাডেমিক ডিটেলস বলছিলাম। জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে যে তাপমাত্রায় আমার বর্তমান পরিবেশে যতটুকু বাতাস আছে ওই সম্পৃক্ত হয়ে যাবে। মানে কি সম্পৃক্ত গেলে কি শিশির পড়া শুরু করবে না? সকালবেলা তো পরিবেশ সম্পৃক্ত থাকে, সকালবেলা কি পড়ে শিশির পড়ে, ঘাসের মধ্যে শিশির পড়ে। তো যেই তাপমাত্রা শিশির পড়া শুরু করে সেই তাপমাত্রা শিশিরাঙ্ক। তার মানে ফোকাসটা কি? যে তাপমাত্রা, তার মানে শিশিরাঙ্ক কিন্তু করে শিশির না, শিশিরাঙ্ক কিন্তু করে পানি না, শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করো, আর এর মানগুলো খেয়াল করো। আমরা যেটা ফিজিক্সে ব্যবহার করি সেটা অলওয়েজ কি 8.314, তাই না? কিন্তু ঝামেলা হচ্ছে কি এখনটা অনেকে মনে রাখুন, এখনটা মনে ঝামেলা আছে। তো খেয়াল করো 8.314 জুল পার মোল পার কেলভিন। কথা হচ্ছে কেন, মানে এরকম কেন আসলো? জুল পার মোল পার কেলভিন কেন আসলো? যদি কখনো ভুলে যাও পরীক্ষা হলে একক বের করতে পারবা কিভাবে? খেয়াল করো, আমরা যখন পড়ছি ছোটবেলায় সূত্রটা পড়ছি কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, পড়ছি কিনা ছোটবেলা? কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা 9 সূত্র। তো এইখান থেকে আমরা চাইলে এই সূত্রটাকে মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি? এই যে এস যেটা, এস ইকুয়ালস টু কিউ বাই এম ডেল থিটা, তাই না? এটা হচ্ছে তোমার আপেক্ষিক যে তাপ সমান হচ্ছে কিউ বাই এম এস ডেল থিটা। আমরা যদি বলি যে এই এস এখন আর হয়ে গেল, এস কি হয়ে গেল? আর হয়ে গেল। তাহলে আর এর জায়গায় আমরা কি বলতে পারি? আর সমান কিউ বাই, যেহেতু আর নিচে তাহলে এখানে এম আর ভর থাকবে, এটা হচ্ছে মোল, আর নিচে কি ডেল থিটা মানে কি তাপমাত্রা পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, উপরে হচ্ছে কি এই যে কিউ, এটা হচ্ছে জুল, এটা হচ্ছে কি জুল, আবার এটা কি তাপমাত্রা পরিবর্তন মানে কি কেলভিন, আবার এটা কি মোল। তাহলে জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে একটা একভাবে বের করে দেখা যায়। আর একভাবে বের করা যায়, দেখো আমরা কি পড়ছি পিভি সমান এনআরটি, পড়ছি কিনা এই সূত্র সবাই জানি, পিভি সমান এনআরটি। এখান থেকে দেখো আর সমান কি পিভি বাই এনটি, বলা যায় পিভি সমান এনটি, পি বাই এনটি। এর কথা হচ্ছে পিভি মানে, পিভি মানে কি, পি মানে হচ্ছে চাপ, পি মানে কি চাপ, ভি মানে কি আয়তন, ভি মানে কি আয়তন। এখন আমাকে বলো চাপের একক কি? চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আয়তন একক কি? মিটার কিউব। এই দুইটাকে গুণ করলে কি হয়? নিউটন মিটার হয় কিনা? এখন বলো নিউটন মিটার আর একক, নিউটন মিটার কার একক? আমরা যখন কাজ করছি কাজ ডাব্লিউ সমান এফ এস, কাজ ডাব্লিউ সমান কি এফ এস, বলের একক নিউটন, সমান একক কি মিটার। তাহলে নিউটন মিটার আসলে কাজের একক, তাহলে আমরা বলতে পারি পি আর ভি মানে চাপ ও আয়তন গুণ করলে কাজের একক পাওয়া যায়। এটা কিন্তু অন্য চ্যাপ্টারে এমসিকিউতে আছে। চাপ ও আয়তনকে গুণ করলে কিসের একক পাওয়া যায়? কাজের একক পাওয়া যায়। কাজের একক জুল, তাই না? তাহলে উপরে কি পিভি মানে কাজ, কাজ মানে হচ্ছে জুল, আর নিচে মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন দুই ভাবে বের করে দেখে না, কোনো সমস্যা হবে? এই মানটা সবাই জানে, 8.31 সবাই জানে। ভুল হয় কোন জায়গায়? এককের মধ্যে। এই জন্য তো ডিটেলস দেখেন। ওকে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, আবিষ্কার করছে ক্লসিয়াস, খুবই গুরুত্বপূর্ণ বলে দিলাম। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পিভি সমান 1/3 mn সি বার স্কয়ার। মুখস্থ একদম কাটা মুখস্থ, ছোটের আগে থাকতে হবে। পিভি সমান 1/3 mn সি বার স্কয়ার। এই সূত্রের মধ্যে সি কি? সি হচ্ছে সিআরএমএস। সিআরএমএস মানে কি? মূল গড় বর্গবেগ, ঠিক আছে? বর্গমূল গড় বর্গবেগ, সিআরএমএস। ওকে, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? একটু ভালো মতো খেয়াল করো, যখন একটা গ্যাসের বেগের কথা বলবে, যখন একটা গ্যাসের বেগের কথা বলবে সেটা আসলে কি বেগ? সেটা আসলে সিআরএমএস বেগ। কি বেগ? সিআরএমএস বেগ। এখন আমরা জানি যে সিআরএমএস সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এখন বলো রুটের ভিতরে কত মান থাকলে সেটা 2 হয়? রুটের ভিতরে কত থাকলে সেটা 2 হয়? কারণ আমাদের কি করতে হবে? বেগটা দ্বিগুণ করতে হবে। রুটের ভিতরে যদি আমরা 4 বসাই আনসার কি হবে? 2 হবে, তাই না? রুটের ভিতরে যদি আমরা 4 বসাই আনসার হবে 2। এই জন্য আমরা বলতেছি বেগটাকে 4 গুণ করলে সেটা কি আলটিমেটলি, তাপমাত্রা 4 গুণ করলে সেটা আলটিমেটলি বেগটা দ্বিগুণ হবে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। তো এগুলো ম্যাথ আমরা এখন যাচ্ছি না, ম্যাথ পরে দেখাবো। এটা খেয়াল করো, কোনো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, সুতরাং তাদের মধ্যে কি নেই? আচ্ছা, আমরা জানি যে
আন্তঃআণবিক আকর্ষণ বল, মনে করো দুইজনের মধ্যে আকর্ষণ আছে, রাস্তার মধ্যে দেখা হইলো, তারা কি পরস্পর গল্প করবে, স্থির হয়ে কথাবার্তা বলবে। যদি কোনো আকর্ষণ না থাকে, কেউ কারোর দিকে তাকাবে, দেখবো রাস্তার মধ্যে হাঁটা শুরু করছে, সবসময় হাঁটতেছি, যাদের মধ্যে কোনো পরিসর নেই, কিন্তু কারোর সাথে দেখা হইলে কি সে থামতেছে। তার মানে যদি কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকে, তার মানে তার কোনো স্থিতিশক্তি নাই, সবসময় গতিশীল। এখান থেকে একটা প্রশ্ন আসে এরকম ভাবে যে গ্যাসের কোন শক্তি আছে? গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে, উভয়ই আছে, কোনোটিই নেই। ও তো হচ্ছে গতিশক্তি আছে, গ্যাসের শুধুমাত্র গতিশক্তি আছে, স্থিতিশক্তি নাই। ওকে, এটা গুরুত্বপূর্ণ। ম্যাথগুলো আমরা এখন দেখবো না। তারপরে এখানে হচ্ছে দেখো এই প্রশ্ন আনসার করা যায়। হ্যাটি গ্যাসকে স্থির চাপে, স্থির চাপ মানে কি? চাপ স্থির মানে চার্লসের সূত্র, এই জন্য বলে দিলাম আর কি। কোন গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি কত? অণু বলছে, তাহলে বলছিলাম যে যখন গতিশক্তি বলবে তখন কি 3/2 nRT। যেহেতু গড় বলছে, তাই এখানে কি nRT না হয় কি হবে? ক্যাটি হবে, 3/2 ক্যাটি হবে, এই হচ্ছে কথা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? দেখো, জলীয় বাষ্প ঘনীভবনের জন্য শিশির পড়ে, কুয়াশা হয়, বৃষ্টি পড়ে, কারণ জলীয় বাষ্পগুলো আকাশে জমে পরে মেঘ হয়, তাই না? কিন্তু ঝড় হয় কেন? ঝড় হয় হচ্ছে চাপের পার্থক্যের জন্য। একটা এলাকা যখন নিম্নচাপে পড়ে যায়, তখন উচ্চ চাপের আশেপাশে এলাকা থেকে কি ওই এলাকায় বাতাস বসছে, কারণ বাতাসের বৈশিষ্ট্য কি? উচ্চ চাপ থেকে নিম্নচাপে দিয়ে যাবে, তাই না? তখন হচ্ছে ঝড় হয়। ঝড়ের সাথে কোনো জলীয় বাষ্প পরিমাণের সম্পর্ক নাই, এলাকাটা নিম্নচাপের সম্পর্ক। এই যে দেখো, এই জিনিসটা পড়াইছি কিনা একটু আলাদা। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? পিভি তো কি পড়েছি, কাজ নির্দেশ করে, তাই না? পি আর বি গুণ করলে একক কি আসে? নিউটন মিটার, যেটা কার সমান? জুলের সমান। জুলের সমান কি না? জুল কার কার একক আছে? জুল কার কার একক হইতে পারে? একটা হচ্ছে কাজের একক হইতে পারে, একটা কি শক্তির একক হইতে পারে। জুল তো এই দুজনের একক, তাই না? অপশনে কাজ নাই, শক্তি আছে, কাজ থাকলে এটা অন্তরিত। ঠিক আছে, ম্যাথগুলো আমরা পরে করবো। বয়েলের সূত্রে নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? বয়েলের সূত্রে কি তাপমাত্রা স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে মানে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এটা একটু খেয়াল করো। 12 স্বাধীনতা মাত্রা সম্পন্ন কোন অণুর মোট শক্তি কত হবে? দেখো দেখো চলতেছে কিনা, চলতেছে। 12 স্বাধীনতা মাত্রা সম্পন্ন কোন অণুর মোট শক্তি কত হবে? তো এটা একটু বেসিকটা বুঝো। একটা স্বাধীনতা মাত্রা বা পার স্বাধীনতার মাত্রায় শক্তি হচ্ছে হাফ কেটি করে। কত? হাফ কেটি করে পার স্বাধীনতা মাত্রার জন্য। এই যে আমাদের মোট শক্তি, সেটা হচ্ছে হাফ কেটি। আমাদের এখানে স্বাধীনতা কয়টা দিছে? 12টা। তাহলে 12 ইন্টু হাফ কেটি, উত্তর কত হবে? 6 কেটি। কথা ক্লিয়ার? পারবা ইনশাল্লাহ? গড় বর্গবেগের বর্গমূল ও প্রমাণ তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে 2-3 বার লিখে দিছি যে CRMS সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই KM। এখান থেকে কি বলা যায় যে CRMS হচ্ছে তাপমাত্রার সাথে বর্গমূল, বর্গমূলের সমানুপাতিক। হচ্ছে আনসার। বাংলাতে প্রশ্ন করলে পারবা না, বর্গমূলের সমানুপাতিক। যদি বলে যে গড় বর্গবেগের বর্গমূল বা CRMS এর সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন, উত্তর কি? বর্গমূলের সমানুপাতিক। পারবা না ইনশাল্লাহ? নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাস অণুর জন্য কোন রাশিটি ধ্রুবক? একটু খেয়াল করে দেখো, আমরা যখন পড়ছি গতিশক্তি, কোন গ্যাসের গতিশক্তি ই সমান কি? 3/2 nRT, 3/2 nRT। একটু খেয়াল করো তো, n মানে কি? মোল সংখ্যা। কোন গ্যাসের মোল সংখ্যা তো ফিক্সড, তাই না? তার যে পরিমাণটা দাও এটা তো ফিক্সড, মোল সংখ্যা ফিক্সড। আবার দেখো এই যে আর, আর জিনিসটা কি? 8.314, এটাও তো ফিক্সড। আবার টিটা কি? তাপমাত্রা। যদি কখনো এই তাপমাত্রাটা ফিক্সড করে দেয় বা নির্দিষ্ট করে দেয়, তাহলে এইটা কি ফিক্সড হয়ে যাবে না? চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এটা ফিক্সড হয়ে যাবে। তারপরে আমরা ইজিলি বলতে পারতেছি যে এটা কি গতিশক্তিটা স্থির হয়ে যাবে বা ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমরা ম্যাথ পরবর্তীতে দেখবো, এগুলো এখন দেখবো না। এটা দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি? ঝড় অলরেডি পড়ছি, একবার পড়ছি এটা। শুষ্ক ও সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য কি নির্দেশ করে? তো এইটা একটা টেকনিক আছে।
কি টেকনিক আছে একটু খেয়াল করো। তুমি এই শুষ্ক বাল্বটাকে ফিক্সড মনে করবা, ফিক্সড। কারণ এই শুষ্ক বাল্ব মানে হচ্ছে পরিবেশের তাপমাত্রা, কার তাপমাত্রা? পরিবেশের তাপমাত্রা। তাহলে এটাকে তুমি কি ধরো? ফিক্স ধরো। আর এই সিক্তটাকে তুমি মনে করবা আপেক্ষিক আর্দ্রতার জন্য, বা কি বলে, জলীয় বাষ্পেরটা ধরতে পারো, জলীয় বাষ্প। তাহলে এখন একটু তুমি মানে আমার এই টেকনিকটা অনুযায়ী আনসার করো। দেখো এটা তো ফিক্স, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে যদি আমি বলি যে শুষ্ক হচ্ছে 30°C, শুষ্কের সাথে শীতের পার্থক্য অনেক বেশি, তাইলে শীতর তাপমাত্রা কত হওয়া উচিত? 10 বা 15°C। পার্থক্য বেশি না? পার্থক্য বেশি মানে বুঝছো, এর সাথে পার্থক্য বেশি মানে কি? এর তাপমাত্রাটা কম। এর সাথে পার্থক্য কখন বেশি হবে? যখন তাপমাত্রাটা কম। যখন পার্থক্য কম হবে তখন কি তাপমাত্রা বেশি। যেমন আমি যদি বলি 30°C আর 28°C, আমার এই যে পার্থক্য কি? পার্থক্য কি? কম। পার্থক্য কম। পার্থক্য কম মানে শীতের তাপমাত্রা বেশি, আর পার্থক্য বেশি মানে শীতের তাপমাত্রা কম। এটা তো বুঝলা? আচ্ছা, তাহলে এখন যদি দেখি আমরা শীতের তাপমাত্রা কম, তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা কম না বেশি? কম। তাপমাত্রা কম মানে কি আর্দ্রতা কম। আবার যদি বলি দেখো শীতের তাপমাত্রা বেশি, তখন কি আর আর্দ্রতা বেশি হয়ে যাবে। তাহলে এই বেশিটা বুঝতে পারলাম। শুষ্ক শীত বায়ুর মধ্যে তাপমাত্রা পার্থক্য যদি বেশি হয়, তার মানে কি এটা তাপমাত্রা আসলে কম, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, এই হচ্ছে কারণ। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? গ্যাসের গতিশক্তির সূত্র কি? E সমান 3/2 nRT। এখানে 0 বসায় দাও। এটা কিন্তু সেলসিয়াস না, এটা কিন্তু কেলভিন তাপমাত্রা বসে। তাহলে 0 কেলভিন বসাতে উত্তর কি? 0 আসবে। RMS বেগের সূত্র পারবা তো? √3RT/m। কয়েকবার পড়াইছি এখন পর্যন্ত। আচ্ছা, এটা একটু খেয়াল করো। অসম্পৃক্ত বাষ্পচাপকে ছোট হাতের F এবং সম্পৃক্ত বাষ্পচাপকে বড় হাতের F দ্বারা সূচিত করলে নিচের কোনটি সঠিক? যেটা অসম্পৃক্ত, এখানে বাষ্প কম না বেশি? অসম্পৃক্ত মানে বাষ্প কম। সম্পৃক্ত মানে কি বাষ্প কম না বেশি? বেশি। তাহলে অবশ্যই যেটা অসম্পৃক্ত এটা কি সম্পৃক্ত থেকে কম হবে, রাইট? তোমার ম্যাথ গুলো পরে করব। মোলার গ্যাস ধ্রুবকের SI একক কোনটি? মোলার গ্যাস ধ্রুবক মানে কি? আর এর একক একটু বের করে দেখাইছি না? জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এটা খেয়াল করো, এটা মার্ক করা নাই তবে লাগবে। এটা মার্ক করা নাই তবে এটা লাগবে। একক আয়তনের অণুগুলোর গতিশক্তি ই। একক আয়তনের অণুগুলোর গতিশক্তি কত? ই। এবং গ্যাসের চাপের সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটি? খুবই ট্রিকি কোশ্চেন এবং সুন্দর একটা প্রশ্ন। আমি কলেজ লাইফে থাকতে প্রশ্নটা পছন্দ করতাম, নিজে নিজে সলভ করে বের করছিলাম, এটা খুব ভালো লাগছিল। প্রথম শর্ত, আয়তনটা কি? এক। ভি সমান কত? 1। ওকে। গতিশক্তি ও চাপের মধ্যে সম্পর্ক চাইছে, রাইট? গতিশক্তি ও চাপের মধ্যে সম্পর্ক চাইছে। একটা জিনিস খেয়াল কর, আমরা গতিসূত্র কি যায়? ই সমান 3/2 nRT, জানি কিনা? আবার একটা সূত্র কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে পিভি সমান কি? nRT। তো দেখো আমরা চাইলে এই nRT কে পিভি দ্বারা রিপ্লেস করতে পারি না? আমরা বলতে পারি ই সমান হচ্ছে 3/2 পিভি। এখন আমাদের শর্তের মধ্যে কি দেওয়া ছিল মনে আছে? শর্তের মধ্যে দেওয়া ছিল আয়তন হচ্ছে 1, একক আয়তন। ভি সমান কত? 1। তাহলে ই সমান কি হবে? 3/2। ভি 1 হয়ে গেলে পি হয়ে যাবে। কিন্তু আমাদের অপশনে এটা নাই। অপশন আছে কোনটা? ই সমান 3/2, রাইট? ই সমান 2/3E। বুঝছো কি? মানে পিটাকে যদি এক পাশে রাখি, 3/2 পাশে গেলে কি হয়ে যাবে? 2/3 হয়ে যাবে না? এটাই, আর কিছু না। পি সমান আলটিমেটলি কি আসলে 2/3E। তো এটা হচ্ছে আনসার। পি সমান, ও আচ্ছা এটাই আছে, আরো ভালো। মানে আমি তপন স্যারের বা অন্য যে কোনোটা বই থেকে পড়ছি ওটার মধ্যে এরকম ছিল, পি সমান 2/3E। তো যেটা অপশন থাকে সেটা আনসার। এটা থাকলে আরো ভালো, একবার আনসার হয়ে যাবে। ই সমান 3/2 থাকে, আরো ভালো, এখানে আনসার। ই সমান 3/2 বি। সাইড টেস্ট করতে হলো না তখন আর। ওকে। গ্যাসের পরম শূন্য তাপমাত্রা কত? তো মনে রাখবা একটা টেকনিক, পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে ওকে। পরম শূন্য তাপমাত্রা কি?
ওকে ওকে মানে কি 0 কেলভিন। এবং আমরা জানি যে কেলভিন থেকে সেলসিয়াসে কেমনে যায়। ধরো আমি তোমাকে বললাম 25 ডিগ্রি সেলসিয়াস, এটা কত কেলভিন? কি করবা তুমি? 25 প্লাস 273, এটা তো কেলভিন, 298 কেলভিন, তাই না? তার মানে সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে আমরা কি করি? 273 যোগ করি। তো আমি যে ব্যাক ক্যালকুলেশন করতে বলি, কেলভিন থেকে সেলসিয়াসে আসো, কি করবা? মাইনাস 273 করবা না? মাইনাস 273 করবা তো। তাহলে 0 কেলভিনকে আমি যদি বলি সেলসিয়াসে নাও, কি করবা? 273 মাইনাস করবা, তাহলে কত হয়? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা হচ্ছে পরমাণু তাপমাত্রা, যে কোনো একটা অপশন থাকে। পারবো? গ্যাসের অণুর গড়মুক্ত পথ তার ঘনত্বের সাথে সম্পর্ক কি? তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, আমাদের গড়মুক্ত পথের বিষয়টা পড়তে হবে। আমি তো বই থেকে দেখাচ্ছি এটা। তো এখান থেকে দেখো গ্যাসের যে গড়মুক্ত পথ, এটা সম্পর্কে কিছু পড়াশোনা করতে হবে। কি বলছে এখানে? বিজ্ঞানী ক্লসিয়াস সম্পর্কে আগে কথাবার্তা বলছি কিন্তু, যে গ্যাসের যে গতীয় সমীকরণ 1/c(m(c)² এটা কে দিয়েছে? বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছে। তো গ্যাসের গতীয় সমীকরণের পাশাপাশি এই যে গড়মুক্ত পথ, এটা কি বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছে, রাশিমালাটি প্রদর্শিত করে। তো এই যে ক্লসিয়াস কি বলছে দেখো, এই যে কি লেখা আছে এখানে, গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের কি ব্যস্তানুপাতিক, তাই না? গড় মুক্ত পথ দেখো ল্যামডা সমান গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। যদি এইটা তোমার মনে রাখতে কষ্ট হয়, তাহলে আমি একটা ট্রিক দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমি তোমাকে বললাম যে এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এই জায়গার মধ্যে 5 জন লোক, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জন যদি হাঁটাহাঁটি করে, এরকম যদি ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার যে মিনিমাম ডিস্টেন্স না, ওইটা হচ্ছে কি গড়মুক্ত পথ। সবগুলো ধাক্কা, 1টা 2টা 3টা 4টা ধাক্কা যোগ করে 4 দিয়ে যদি ভাগ করি, এটা হচ্ছে গড়মুক্ত পথ। এখানে মানুষ কইলাম 5 জন। এখন মনে করো আমি এখানে ঘনত্ব বাড়ায় দিলাম, মানুষ 5 জন না দিয়ে মানুষ দিয়ে দিলাম 10 জন। তাহলে বলো এই রাস্তাটাই কমনে বাড়বে? কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। দেখো এখন সে কি সহজে এসে ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা বেশি ধাক্কা। তার মানে এখন কি গড়মুক্ত পথটা কি আমাদের হচ্ছে, যখন ঘনত্ব বাড়বে তখন কি কমে যাবে, জায়গাটা কমে যাবে। এইটা কি বলছে যে গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্ব বাড়লে গড়মুক্ত পথ কমে যাবে আস্তে আস্তে। Okay? এখান থেকে আমি কষ্ট করে আনার একটা কারণ আছে, এই যে আরো কয়েকটা রাশি আমি এখান দিয়ে পড়াবো, এই সূত্রটা লাগবে। গড়মুক্ত পথ ল্যামডা সমান 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। এই সূত্র দিছে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল কোত্থেকে দিছে? বেগ বন্টন সূত্র অবলম্বনে, এটা লাগবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার বেগ বন্টন সূত্র অবলম্বনে এই সূত্রটা দিত। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এখান থেকে কি পাওয়া যায় দেখো তো, এখান থেকে পাওয়া যায় এই যে গড়মুক্ত পথ, এটা কি গ্যাসের অণুর সংখ্যা, এই যে এন, এন মানে কি গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যার কি ব্যস্তানুপাতিক, যেহেতু নিচে আছে। আবার দেখো এই গড়মুক্ত পথ কি, এই যে এ মানে হচ্ছে প্রত্যেকটা অণুর যে ব্যাস, এ মানে হচ্ছে ব্যাস, ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, কত ঠিক কিনা? গ্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। আবার দেখো এখানে কি লিখছে, গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক তাপমাত্রা সমানুপাতিক। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয় খেয়াল করো। আমি যদি বলি তাপমাত্রা বাড়ায় দিছি, তাপমাত্রা বাড়ায় দিলে অণু লাগে ছোটাছুটি করা শুরু করবে, দূরে দূরে চলে যাবে। একটা অণু ওইখানে আর একটা অণু ওইখানে, তাহলে পথ কি বাড়লো না কমলো? বাড়লো। তাহলে তাপমাত্রার সাথে কি সমানুপাতিক। আবার মনে করি চাপ দিলাম, চাপ দিলে কি কাছাকাছি চলে আসবে না? একটা অণু এইখানে একটা অণু এইখানে, তাহলে কি কমলো। তাহলে ল্যামডা কি চাপের ব্যস্তানুপাতিক। এই যে কয়েকটা বিষয় বললাম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গড়মুক্ত পথ তাপমাত্রার সাথে কি সমানুপাতিক, চাপের সাথে কি ব্যস্তানুপাতিক, ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো লাগবে। যদি দরকার নয় তো আমি কিন্তু পড়াইতাম না, দরকার দেখে পড়াচ্ছি। ওকে, তাহলে এটা আমাদের গেল ঘনত্বের ব্যস্তানুপাতিক। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, এটাই কি বলে? এই কিন্তু অলরেডি বলছি একবার। যেই তাপমাত্রা শিশির পড়া শুরু করে, মানে বর্তমানে যে বায়ুটা আছে সম্পৃক্ত হয়ে যায়, তার নাম হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা তাপমাত্রা, তাই না? অসম্পৃক্ত বাষ্প কার সূত্র মেনে চলে? তো অনেকেই হয়তো মনে করে যে যেহেতু অসম্পৃক্ত তাই আমার সূত্র মেনে চলবে না। না, বিষয়টা ভুল। অসম্পৃক্ত মানেই সে মেনে চলে, অসম্পৃক্ত মানেই সে কি মেনে চলে, বয়লের চার সূত্র মেনে চলে। সম্পৃক্ত কি, সে সম্পৃক্ত হয়ে তার আর কথা শুনবে? সম্পৃক্ত হয়ে গেলে মানে কি সে কার কথা শুনবে না, সে এখন বস হয়ে গেছে। আচ্ছা দেখো, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে, অণুগুলো অতি ক্ষুদ্র, অণুগুলো স্থিতিস্থাপক
গোলক সদৃশ। এবার ঠিক আছে। আর দেখো এখানে কি বলছে? অণুগুলো সব দিকে সমবেগে গতিশীল। না, উল্টাপাল্টা বেগ, মানে বেগ সমবেগ না। কারো বেগ কম, কারো বেগ বেশি। এরকম উল্টাপাল্টা বেগ ইউজ করে। তারপর সমবেগ কথা রাখুন। গতিশীল ঠিক আছে, শব্দও গতিশীল বললে আবার ঠিক আছে না। সমবেগ দিয়ে কি ভুলটা করছে আরকি। ওকে, এই সূত্রটা মুখস্থ রাখবা। আমরা সিআরএমএস এর একটা সূত্র কি পড়ছি? √3RT/m। এটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক। কার সম্পর্ক? তাপমাত্রার সাথে। কিন্তু আমি যদি বলি √3p/ρ, এটা হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? ঘনত্বের সাথে। 3p/ρ এটা মুখস্থ রাখবা। 3p/ρ। গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 6 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতিটি অণুর গড় গতিশক্তি কত? তো বলছিলাম একটা অণুর জন্য হাফ কেটি, 6টার জন্য কত? 3 কেটি। একটার জন্য হাফ, 6টার জন্য কি 3 কেটি। ওকে, তো আমাদের আজকে হচ্ছে আদর্শ গ্যাসের যে থিওরিটিক্যাল অনুশীলন এগুলো ছিল এই পর্যন্তই ইসাক স্যারের। তো থিওরি এগুলো পড়লে হবে ইনশাল্লাহ। বইটা খুব ভালো মতো রিডিং করো, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। আসসালামু আলাইকুম।